ইন্টারপাসের সাথে যদি কোনো ইয়েতে যাই, হ্যাঁ তোমার সবাই কেমন শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো। জি স্যার, শোনা ওকে, তো আসেন আমরা পড়ালেখা শুরু করি। ঠিক আছে, তো দেখেন আমরা একটা গ্যাপ নিয়ে তারপর কি শুরু করতেছি, ফোকাস রাইটিংটা শুরু করতেছি। ঠিক আছে, ফোকাস রাইটিং এর উপরে মোরলেস আমরা 10টা ক্লাস রাখবো। হুম, এটা একটু দয়া করে মাথায় রাখবেন। এবং কোনো ভুজুং ভজুং পড়ানো হবে না। যেরকম গ্রামার ক্লাসগুলোতে ইউ হ্যাভ সিন দ্যাট আমি একদম ধরে ধরে আলোচনা করছি, ফোকাস রাইটিং ক্লাসে আমরা কিন্তু একদম ধরে ধরে আলোচনা করব। তবে আর্গুমেন্ট রাইটিংটা আমরা একটু ফাঁকিবাজি করি, এটা টেমপ্লেট ভিত্তিক পড়ালেখা, তো এই কারণে আর কি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ফোকাস রাইটিং এ আমাদের টোটাল ক্লাস থাকবে 10টা, নাম্বার অফ ক্লাস হচ্ছে 10। ক্লাসের রেকর্ডিংটি কি অন দেখাচ্ছে না? একটু বলুন তো আমাকে প্লিজ। জি স্যার। আচ্ছা, মা আমি একটু ওই রুমে ক্লাসটা নিই, হ্যাঁ রিল্যাক্সে বসে। একটু লাইনে থাকেন সবাই। কন্ট্রোল করতে পারে। সবাই শুনতে পারছেন আমাকে এখন? জি স্যার। হ্যালো। জি দাদা, জি দাদা শোনা যাচ্ছে। তো ফোকাস রাইটিং এ রেকর্ডিং অন আছে না? হুম, তো ফোকাস রাইটিং এ নাম্বার অফ ক্লাস হবে 10, এবং 10টা ক্লাসের মধ্যে আমরা একদম ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস শিখবো। এর মধ্যে দেখবেন যে 6টা বা 7টা ক্লাসে আবার টপিক ধরে ধরে লিখাবো আপনাদেরকে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ভালো করে বুঝবেন। তো লেটস স্টার্ট দ্য ডিসকাশন, কোনো টাইম নষ্ট করার কিছু নাই, বিকজ উই অলরেডি হ্যাভ গান থ্রু দ্য গ্রামার দ্যাট উই নিড। তারপর উই অলরেডি হ্যাভ গান থ্রু দ্য কি বলে all the concepts we actually need to write a good focus writing. So এখন আমাদের আলোচনাটা হয়ে যাবে ডেসক্রিপটিভ আলোচনা। এতদিন আপনি অ্যানালিটিক্যাল ইস্যুস গুলো দেখছেন, তারপর হচ্ছে আপনি দেখছেন কি বলে গ্রামাটিক্যাল বিষয়গুলো দেখছেন, এখন আর এগুলো আমাদের আলোচনাতে নাই। ঠিক আছে, এখন আমার অ্যাজাম্পশন হবে
যে ইউ গাইস নো দ্য থিংস আই এম গোয়িং টু শেয়ার, যা পড়িয়েছি, ঠিক আছে? সো নাও সি, আমরা বলেছিলাম যে কোনো রাইটিং এর তিনটা পার্ট থাকে। সো ফোকাস রাইটিং বলেন, ডেসক্রিপটিভ রাইটিং বলেন, অপিনিয়ন বেসড রাইটিং বলেন, হোয়াট এভার ইউ সে, আপনার কাজ হচ্ছে তার একটা কি থাকতে হবে, একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, একটা বডি থাকতে হবে, একটা কনক্লুশন থাকতে হবে। দেয়ার আর থ্রি পার্টস অফ এ ফোকাস রাইটিং অর এ ডেসক্রিপটিভ রাইটিং, ঠিক আছে? এই তিনটা পার্টের মধ্যে আমরা বলেছিলাম যে আপনি কি বলে যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে একটা বিষয় আছে, সে বিষয়টা পরে আলোচনা যাব। এই তিনটা পার্টের মধ্যে আপনি মাথায় রাখবেন বডি পার্টটা হলো সেই পার্ট যেখানে আপনি আপনার প্রয়োজন মাফিক, যেখানে আই রিপিট, আপনি আপনার প্রয়োজন মাফিক কি করতে পারবেন, যে কোনো টপিকের অবতারণা করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনার মাথায় অলওয়েজ রাখতে হবে যে আমার কিন্তু মূল প্যারাগ্রাফ হবে তিনটা, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। এখন এই বডির মধ্যে ভাই আপনার যত প্যারাগ্রাফ লাগবে আপনি নিয়ে আসেন, আই হ্যাভ নো প্রবলেম, ঠিক আছে? কিন্তু এই তিনটা প্যারাগ্রাফ অবশ্যই আমাদের থাকে, এর বাইরে কোনো কিছু হলে কিন্তু আমরা একসেপ্ট করতে পারবো না। এটা হলো আপনার মূল টার্গেট, যে আমার ফোকাস একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা বডি থাকবে, একটা কনক্লুশন থাকবে। বডির মধ্যে আমি আমার প্রয়োজন মাফিক কি করব, আমরা একটা করব কি বলে যে প্যারাগ্রাফ আমাদের মতন করে প্যারাগ্রাফ নাম্বার অফ প্যারাগ্রাফ বাড়াবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি হচ্ছে যে এই হলো কি আমাদের মূল কথা। এটার সাথে আরেকটা কথা আছে, আমরা বলছি হোয়াট ইউ রাইট ইন দ্য ইন্ট্রোডাকশন পার্ট, ইউ উইল রাইট দ্য ভেরি সেম থিং ইন দ্য কনক্লুশন পার্ট। মনে রাখবেন, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন এটা হচ্ছে একই মুদ্রার দুইটা ভিন্ন সাইড। দুইটা ভিন্ন সাইড দেখতে একেবারেই ভিন্ন হয়, কিন্তু দে গিভ ইউ দ্য সেম মেসেজ, দিস ইজ সেম টাকা কয়েন। আপনি যদি 1 টাকার একটা কয়েন নেন, ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেটাকেই ধরেন না কেন, ইউ উইল গেট ডিফারেন্ট থিংস আর ডিফারেন্ট, বাট বোথ পার্ট আর টেলিং ইউ দ্যাট এটা ভাই 1 টাকার একটা কয়েন। তো এটা হলো ইন্ট্রো এবং কনক্লুশনের একটা একটা ক্যারেক্টারিস্টিক্স। ইন্ট্রোডাকশনে যা বলবেন, ইউ উইল টেল দ্য ভেরি সেম থিং ইন দ্য কনক্লুশন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইন্ট্রোতে কি লিখছি আর কনক্লুশনে আমরা কি লিখছি, এর আর কোনো আগা মাথাই থাকে না, ঠিক আছে? এই জিনিসটা জীবনে আর ভুল করবেন না। মনে রাখবেন, রাইটিং হচ্ছে একটা শৈল্পিক ব্যাপার স্যাপার। আপনি মনে করেন মাথা আঁকছেন ইন্ট্রোডাকশন খুব সুন্দর করে, বডি লিখছেন সুন্দর করে, কিন্তু পাওটা হয়ে গেছে চিকন, তাহলে তো ব্যাপারটা ভালো দেখা যাবে না। কিংবা পাওটা সুন্দর করে রাখছেন, বডি সুন্দর করে রাখছেন, কিন্তু মাথাটা হয়ে গেছে উল্টা পাল্টা, তাহলে তো হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? সো ইন্ট্রোডাকশনটা হচ্ছে কি, ওয়ান সাইড, সরি, ওয়ান সাইড অফ এ কয়েন। এটা হচ্ছে ওয়ান সাইড অফ এ কয়েন, আর এটা হচ্ছে কি, দা আদার সাইড অফ এ কয়েন। এবং আমরা কি জানি, ওয়ান সাইড অফ কয়েন হচ্ছে দা আদার সাইড অফ এ সুমন কয়েন। ভাই, সরি টু ইন্টারাপ্ট, সরি। আচ্ছা, আপনারা প্রত্যেকদিন এরকম করেন কেন ক্লাসে এসে? এদেরকে আপনারা বুঝে স্যারকে সম্মান করতে জানেন না? উনি এত কষ্ট করে অফিস করে এসে ওনার কি ভাই ঠেকা পড়ছে যে উনি আপনাদের ক্লাস দিবে? আচ্ছা, প্লিজ দাঁড়ান মিউট করেন, উনাকে সম্মানটা দেন। ওকে, ধন্যবাদ, ঠিক আছে। আপনাদের বুঝাতে পারি না জিনিসগুলো, আপনাদের কত করে বুঝাবো বলেন দেখি? আপনারা জানেন যে আমার বাচ্চার জ্বর, তো আমি ওর এখন বলে আসছি যে ওর জ্বরের ইস্যুতে আমার কেউ বিরক্ত করবো না, যখন ক্লাস নেবো 1 ঘন্টা পড়াবো, 1 ঘন্টা পড়ানোর পর শব্দ হবো, কারণ আপনার থেকে টাকা নিয়ে আমি আমার পরিবার দেখি। সো আপনিও গুরুত্বপূর্ণ, আমার পরিবার গুরুত্বপূর্ণ, এগুলো বুঝতে হবে, ঠিক আছে? এগুলো না বুঝলে খুব সমস্যা হয়, এগুলো বলতে বলতে আর ভাল লাগে না। তো কি বুঝলাম যে ইন্ট্রোডাকশনটা হচ্ছে ওয়ান সাইড অফ এ কয়েন, কনক্লুশনটা হচ্ছে দ্য আদার সাইড অফ এ কয়েন, ঠিক আছে? এখন ধরেন আপনি বলতে পারেন জিনিসটা আসলে কি বলতেছে আমি ক্লিয়ার না, আমরা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করবো, ঠিক আছে? যেমন ধরেন, এই যে উদাহরণ দিব, এই উদাহরণ দিব কি, একটা টপিক নিতে হবে। এখন এই টপিক নেওয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় ঝামেলা আছে। কিরকম ঝামেলা আছে দেখেন, আপনাকে আমি দেখাই। যেমন ধরেন আহ যেমন ধরেন আমি আপনাকে বললাম যে ভাই তুমি একটা কাজ করো, ক্লাইমেট চেঞ্জ নিয়ে তুমি একটা করো, ক্লাইমেট চেঞ্জ নিয়ে তুমি একটা আর্টিকেল লেখো। এইটা একটা ফোকাস রাইটিং হইতে পারে।
আবার এটা বলতে পারেন যে আপনাকে মনে করেন বললো যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে তুমি একটা আর্টিকেল লিখবা, কিন্তু কলম দিয়ে আবার লেখা দিল ইম্প্যাক্টস এন্ড, না ইম্প্যাক্ট ওয়ার্ডটা কমন হয়ে যায়, ও বলে দিল যে আফটার ম্যাথস এন্ড এন্ড কি এন্ড সাজেশনস। এই যে দেখেন টপিকটা কিন্তু সেম ভাই, ক্লাইমেট চেঞ্জ, বাট দ্য প্রবলেম ইজ প্রথম টপিকে ইন দ্য ভেরি ফার্স্ট টপিক ইউ আর সেইড দ্যাট ইউ হ্যাভ টু রাইট অন এ ক্লাইমেট চেঞ্জ। আর 2 নম্বরে গিয়ে দেখেন কি কাহিনী করছে, সে বলে দিছে ইউ হ্যাভ টু রাইট অন ক্লাইমেট চেঞ্জ। টু বি মোর প্রিসাইজ আপনি আফটার ম্যাথ নিয়ে লিখবেন, সাজেশন নিয়ে লিখবেন। এই জায়গাটাই হলো প্রবলেমটা হয় আমাদের। কারণ কি জানেন, বেশিরভাগ দেখেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো মেনটেন না করে লিখে অনেক মানুষ চাকরি পেয়ে গেছে, এই বিষয়ে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। যেহেতু আপনি টাকা দিয়ে পড়তেছেন আমার কাছে, সো আমার দায়িত্ব হলো আপনাকে আর একটু সফিস্টিকেটেড ভাবে জিনিসটা শিখানো। আপনি চাইলে ফলো করেন, না চাইলে করেন না, কিন্তু আমার দায়িত্ব আমি এভাবে শিখাবো, ঠিক আছে। তো এখানে কোনো কথা হার্ড হইেন না আমার। তো প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে অনেক ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, যদি ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট চেঞ্জ আফটার মেথড সাজেশনস আছে, সবাই একই প্যারাগ্রাফ লিখে দিয়ে আসবে। কিন্তু আমরা বলছি বা আমি বলছি ব্যক্তিগতভাবে যে না, ইউ ক্যান নট ডু দিস। কারণ এখানে দুইটা টপিক সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। এখানে কোনো মাইনর কোনো ডিফারেন্স আছে বলা যাবে না, বলতে হবে মেজর ডিফারেন্স আছে। কারণ কি 2 নম্বর টপিকটা একদম কনসাইসলি বলে দিয়েছে ইউ হ্যাভ টু রাইট অন দ্য আফটার ম্যাথ এন্ড সাজেশনস। তো হোয়েন ইউ আর সেইড, আপনাকে বলা হচ্ছে যে ভাই তুমি আফটার ম্যাথ মানে ফলাফল নিয়ে নাও ক্লাইমেট চেঞ্জের, আর কিছু সাজেশন দাও। সেইখানে ভাই আপনি যদি বড় একটা প্যারা লেখেন তার ক্লাইমেট চেঞ্জের কারণ নিয়ে, দরকার নাই ভাই। কারণ ও তো বলেই দিয়েছে, টিচার আপনাকে, উনি আপনাকে বলে দিয়েছে আফটার ম্যাথ যাচ্ছি আর সাজেশন যাচ্ছি। সেক্ষেত্রে আপনার কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের কারণ নিয়ে কোনো রকম কোনো ইতিহাস লেখার দরকার নাই। এটা হচ্ছে গিয়ে একটা বড় ঝামেলা। তো লেখার সময় বুঝতে হবে কি চাওয়া হইতেছে আর আপনি কি লিখতেছেন, ঠিক আছে। যেমন আমার এখনো মনে পড়ে আইবিএ তে আমি যখন ইন্টার্নশিপ করতেছি, সরি আইবিএ তে না, মানে আইবিএ তে পড়ার ফাইনাল যখন ইন্টার্নশিপের কোর্স করতেছি, আমার রিপোর্ট নিয়ে আমার ম্যামের সাথে প্রচুর আর্গুমেন্ট হতো। আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট ইজ ফ্রি হেয়ার, কারণ আপনি যে কোনো টপিক নিয়ে ম্যামের সাথে দ্বিমত করতে পারেন। তো ম্যাম আমাকে বারবার যে বিষয়টা বোঝাতো, সুমন, হোয়াট ইজ ইউর নেম অর হোয়াট ইজ ইউর টাইটেল, your everything, every breath while you are writing the report should be driven toward your topic. আপনি টপিকের বাইরে কিছু লিখতে পারবেন না। আপনি আমাকে বলতেছেন যে ভাই আপনি ক্লাইমেট চেঞ্জের আফটার ম্যাথ লিখবেন, সাজেশন লিখবেন। তা আপনাকে আমি কইছি আপনি ক্লাইমেট চেঞ্জের হিস্ট্রি লিখেন, ক্লাইমেট চেঞ্জের কেন হইতেছে লিখেন। আপনি টপিক নিছেন আফটার ম্যাথ, আপনি লিখবেন আফটার ম্যাথ নিয়ে। আপনি টপিক নিছেন সাজেশন, সাজেশন নিয়ে লিখবেন। তো এই টপিকটার ক্ষেত্রে এটা লিমিট করে দেওয়া আছে এবং ইট ইজ ইজি টু রাইট হিয়ার। কিন্তু 1 নম্বর টপিক যদি আপনি নিয়ে থাকেন ক্লাইমেট চেঞ্জ, এইখানে কিন্তু আর কিছু বলার নাই। এইখানে কিন্তু তাইলে আপনাকে কি করতে হবে, একদম অল ইনক্লুসিভ আনতে হবে। এখানে ক্লাইমেট চেঞ্জের কারণ আনবেন, ক্লাইমেট চেঞ্জ বলতে কি বুঝায় লিখবেন, ক্লাইমেট চেঞ্জের ফলশ্রুতিতে আফটারম্যাথ কি হচ্ছে লিখবেন, কিছু সাজেশন দিবেন ক্লাইমেট চেঞ্জ না হইলে আহ কি কি বাজে অবস্থা, মানে সাজেশনের কোন কোন দিক কি হইতে পারে। হ্যাঁ, আপনি এখানে অনেক কিছু আনতে পারবেন। সাধারণত যেটা হবে যে আম, এই কি বলে যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে এই 1 নম্বর টপিকটা আসতে পারে বিসিএস সিগন্যাল, কারণ ওইখানে একটা 50 মার্কের এসে দেওয়া হয়। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কি আসতে পারে, এই ধরনের কিছু একটা আসতে পারে, ক্লাইমেট চেঞ্জের আফটারম্যাথ এবং সাজেশন নিয়ে লিখেন। সো এটাই হুবহু আসবে তা না, এই ধরনের কিছু একটা জিনিস আসতে পারে। সো আপনাকে টপিক পড়ে বুঝতে হবে যে আপনাকে আসলে দেওয়া হয়েছে কি আর আপনি আসলে লিখতেছেনটা কি। এটা একটা বিশাল বড় প্যারা, ঠিক আছে। অনেকেই দেখা যাবে দুইটা টপিকে সেম লেখাটা লিখে দিয়ে আসবে, আমি জানি। তো আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলে, প্লিজ বলবেন। জি, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তার মানে আজকে থেকে আমরা মাথায় রাখবো পরীক্ষা যেই নিক, ব্যাংকের পরীক্ষায় হোক, বিসিএস পরীক্ষায় হোক, আমার টপিকটা আমাকে বুঝতে হবে। এই জন্য বলা হয় যে টপিকের দিকে তুমি 1 মিনিট তাকায় থাকো, একটু বোঝার চেষ্টা করো টপিক তোমার কি কইতেছে। এখন একটা জিনিস বলি আপনাকে, শোনেন। যখন আপনার টপিক নির্দিষ্ট করে দিল আফটার ম্যাথ এন্ড সাজেশন নিয়ে লেখো, তখন তো আপনি ফিক্সড এর মধ্যে লিখবেন। হ্যাঁ, 2-4-5 লাইন লিখতে পারেন আপনি আদার্স টপিক নিয়ে, কিন্তু আপনি যদি পুরোপুরি 50 লাইন লেখেন তার মধ্যে 40 লাইন হবে আফটার ম্যাথ এবং সাজেশন নিয়ে। কিন্তু যখন বলে দিচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে লেখো, এইবার কিন্তু একটা বিশাল বড় ঝামেলা। এত টপিক ভাই লেখা তো আমার পক্ষে লেখা তো পসিবল না। তাইলে তো একটা বিশাল বড় ঝামেলা লাগছে। এই জায়গাটাতে এসেই আমরা বলি যে আপনি যখন ইন্ট্রোডাকশনটা দিবেন
আপনি মেক শিওর করবেন যেন আপনার ইন্ট্রোটা পড়ার পরে টিচার বুঝতে পারে যে মিস্টার সুমন সেন এই ফোকাস রাইটিং এ বা এই এসেতে এই জিনিসগুলো লিখতেছে। যদি কোনো ফোকাস রাইটিং এ লেখার ক্ষেত্রে দেখেন যে আপনার ইন্ট্রো পড়ে পুরো প্যাসেজটা বোঝা যাচ্ছে না আপনি কি লিখবেন, তাহলে মনে রাখবেন আপনি ওখানে মার্কিং এ কিছুটা পিছিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যেমন বলা হয় না, প্রেজেন্টেশনে আমাদের কি বলতে বলা হয়, প্রথমে বলতে হয় যে টুডে আই এম গোয়িং টু আনভেইল দ্য ইস্যু অফ ব্লা 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 এন্ড উই উইল প্রেজেন্ট ব্লা 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 ব্লা। কেন বলতেছি? কারণ আমার প্রেজেন্টেশনে ইন্টু দেওয়ার পরে কেউ জানে না যে আমি আসলে কি নিয়ে কথা কমু আর এই টপিকের কোন কোন জিনিস কভার করবো, তাহলে এটা খুবই রিডিকুলাস মনে হবে। অ্যাকর্ডিংলি আপনার ইন্ট্রোডাকশনে টিচার জন্য পড়ে বুঝতে পারে যে আচ্ছা এই ভদ্রলোক তার পুরো রাইটিংটাতে এই বিষয়গুলো আনতে যাচ্ছে। এই একটা বিষয় আপনার অবশ্যই থাকতে হবে। এই একটা বিষয় থাকলে মনে রাখবেন, আমি মনে করি আপনি সমস্ত রাইটিং এর সবাই যা যা লিখবে সেম জিনিস লিখলে আপনি অ্যাটলিস্ট 1 মার্ক আগে থাকবেন। মনে করেন, মজা করে বলতেছি, 1 মার্ক আগে থাকবেন যে ভাই আমি ইন্ট্রোডাকশনে বলে দিছি আমি কি লিখবো। এই কথাটা আমি কেন বললাম আপনাকে আমি বলি, ভালো করে দেখেন। ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখতেছি। আমরা কি লিখতেছি? ধরেন আমি মনে করি লিখলাম যে এট প্রেজেন্ট, ঠিক আছে, আমরা কি লিখলাম যে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিন climate change has been taking place at an unprecedented rate, ঠিক আছে। তারপরে কমা দিয়ে লিখলেন যে caused by unplanned, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে, unscrupulous 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 activities, ঠিক আছে, caused by unplanned industrialization, unscrupulous activities, ঠিক আছে। তারপরে মনে করেন লিখলেন and, আর কি বলতে পারি, আর একটা বলতে পারি কি, আর একটা কি বলতে পারি বলেন তো দেখি, um, elimination of biodiversity, হ্যাঁ, ডাইভার্সিটি। ওকে, তারপর কি লিখলেন যে people are thinking of what, reversing this change so that the world remains inhabitable for us। এটা কিন্তু একটা সুন্দর ইন্ট্রোডাকশন মনে করেন আমি দিলাম, কিন্তু প্রবলেমটা কোথায় দেখেন, এটা পরে আমি বুঝুমটা কি ভাই তুই কি লিখতেছস। আমার যদি জিজ্ঞেস করে ভাই আপনি ইন্ট্রোডাকশন দিয়ে শেষ করে ফেলেছেন, আপনি লিখবেনটা কি, আমার কইছেন এখন পর্যন্ত? না ভাই আমি বলি নাই। দিস ইজ দ্য প্রবলেম। এই প্রবলেমটাতেই আমরা অনেকে ভুগি। আমি তো খারাপ লিখিনি, কত সুন্দর সুন্দর ওয়ার্ড লিখছি, টেকিং প্লেস, আনপ্রেসিডেন্টেড, আনপ্ল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আনস্ক্রুপুলাস অ্যাক্টিভিটিস, ইলিমিনেশন অফ বায়োডাইভার্সিটি। তা আমি তো ভালোই লিখছি। তারপরও আমরা বলবো ইউ উইল ডিজার্ভ এ বিগ বিগ নো, কেটে দিলাম। এগুলো আমরা সাপোর্ট করি না, এগুলো তো হবে না। কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আফটার রিডিং ইউর হোল ইন্ট্রোডাকশন আই এম নট সার্টেন ইয়েট যে হোয়াট ইউ আর গোয়িং টু রাইট। সো এই জায়গা থেকে বের হতে হবে। এখন ধরেন আপনাকে 2 নম্বর টপিকটা প্রথমে আমরা লিখি যে এই 2 নম্বর টপিকে একটা সুন্দর ইন্ট্রোডাকশন কি হইতে পারে, ঠিক আছে। আমরা দেখাই ইন্ট্রোডাকশন অন টপিক 2, যে ভাই 2 নম্বর টপিকে আমাদের ইন্ট্রোডাকশনটা কেমন হতে পারে দেখি। কারণ এখানে বলে দিয়েছে আফটার ম্যাথ এবং সাজেশন নিয়ে লিখতে থাকে। মনে রাখবেন আমি কি বলেছি, আমার ম্যাম একটা কথা বলতো সবসময়, আই এম রিয়েলি গ্রেটফুল টু হার, যে হোয়াট এভার ইউ আর ডুইং ইউ উইল বি ড্রাইভিং টুয়ার্ড ইউর টাইটেলকে কেন্দ্র করে লিখবেন, তাহলে আপনার রিপোর্টটা সুন্দর হবে। তা আমাকে বলছে আফটার ম্যাথ এবং সাজেশন নিয়ে, তাহলে আমি কি লিখতে পারি? আমরা লিখতে পারি থ্যাঙ্কস টু devastating changes in হ্যাঁ in climate জলবায়ুতে বেশ কিছু বাজে পরিবর্তনের কারণে, হ্যাঁ, আমরা কি লিখতে পারি? উই আর হ্যাঁ একটু দাঁড়ান বলছি, একটা ই লাগবে কি বলে দা লাগবে, উই আর না, উই হ্যাভ বিন
experiencing, we have been experiencing, আমরা কি লিখবো? We have experiencing um, unprecedented results. Thanks to devastating changes in climate, we have been experiencing unprecedented results, and experts, comma দিয়ে consequently have been suggesting immediate responses to কি দিয়ে? কিসের বোতল এটা? জলের বোতল কেন? To what? আমরা বলতে পারি যে to জল খেয়ে নেবে লেগেছে। Consequently, and এখানে একটা কমা হবে, কমাটা দিয়ে নির্ভর করছে। And experts consequently have been suggesting immediate আমরা এটা লিখবো না, আমরা লিখবো suggesting কি বলে suggesting recommendations to tackle this issue. ঠিক আছে? Okay. Thanks to devastating changes in climate, we have been experiencing unprecedented results, and experts consequently have been suggesting recommendations to, recommendations কে লিখলাম মনে করেন কি diverse recommendations, ঠিক আছে? Diverse recommendations to tackle this issue. ঠিক আছে? In the following, I will discuss, ঠিক আছে? I will discuss what? আমরা এখানে রেজাল্ট বলছি, ঠিক আছে? আমরা এখানে আফটার ম্যাথ বলবো। এবার আমরা বলবো কি? I will discuss after maths deriving from erratic condition in climate and pragmatic initiatives required to alleviate the condition. দেখেন আমি এবার কি করছি, ঠিক আছে? আমার পুরো আর্টিকেলটাতে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু কোথাও আমার টপিকের বাইরে যাই নাই, এবং আপনি আমার ইন্ট্রোডাকশনটা পড়লে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে এখানে সুমন ভাই কি করতে যাচ্ছেন। প্রথমে বলছি ক্লাইমেটের ডিভাস্টেটিং চেঞ্জের কারণে, দেখেন আমার ইস্যু ক্লাইমেট চেঞ্জ, আমরা এক্সপিরিয়েন্স করছি আনপ্রেসিডেন্টেড রেজাল্ট, এই যে আফটার ম্যাথ, এবং এক্সপার্টরা বলতেছে কিছু রিকমেন্ডেশনস মানে সাজেশনস। এই ইন দ্য ফলোইং নিচে আই উইল ডিসকাস আফটার ম্যাথ, আমি ফলাফল ডিসকাস করব, যেটা সৃষ্টি হচ্ছে কি থেকে? এই ইরাটিক কন্ডিশন ইন ক্লাইমেট, অর্থাৎ জলবায়ুতে যে খামখেয়ালিপূর্ণ আচরণ তার থেকে সৃষ্টি হচ্ছে, এবং প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস মানে সাজেশনস গুলো নিয়ে কাজ করবো, যেগুলো কিনা দরকার অ্যালিভিয়েট করতে, মানে অবস্থার উন্নতি করতে, টু অ্যালিভিয়েট দ্য কন্ডিশন। খেয়াল করে দেখেন আমার আর্টিকেল পরে বুঝে গেছেন যে সামনের পার্টে সুমন ভাই ফলাফলগুলো লিখবে এবং এই কন্ডিশন থেকে বাঁচার জন্য কিছু রিকমেন্ডেশন গুলো লিখবে। আর আমি প্রথমে যে বাক্যটা লিখলাম ওই বাক্যটা কিন্তু পুরোপুরি হবে বা টপিক সেন্টেন্সের সাথেই কনসেন্ট্রেট। ব্যাপারটা কি বুঝতে পারলাম আমরা? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। সো আপনার রাইটিং সর্বদাই যেন কি হয়, আপনার লেখার সাথে টপিকের সাথে অ্যালাইন্ড হয়। টপিকের বাইরে যাবেন তাহলে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি ধরেন এটা লিখলেন ইন্ট্রোডাকশন অন টপিক 2,
এবার আমাকে যদি বলা হয় ভাই তুমি তাহলে একটা কাজ করো, তুমি তো পাকড়ামি করতেছো, তাহলে ইন্ট্রোডাকশন অন টপিক 1 লিখো, তাইলে কি করবা? এখন দেখেন, ইন্ট্রোডাকশন অন টপিক 1-এ গিয়ে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এইখানে কিন্তু বলা হয় নাই যে আফটার ম্যাথ এবং সাজেশন লিখবেন কিনা। এই জায়গাটাতে আপনি কি লিখবেন তার একটা লাইন অফ ডিমার্কেশন তৈরি করবেন। এখন কেউ বলতে পারে যে হ্যাঁ, আমি ইন দা ফলোইং আই উইল ডিসকাস ইটস হিস্ট্রি, ইটস রেশিওনাল, ইটস আফটারম্যাথ, ইটস সাজেশন, ব্লা 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 ব্লা। বলতে পারেন যে আই উইল সামারাইজ অল দিস ইস্যুস, বলতে পারেন। আবার আপনি এটাও বলতে পারেন যে এই আর্টিকেল আমি কি করতে যাচ্ছি, আমি হয়তো বা ব্রিফলি এর কারণগুলোকে তুলে ধরবো, হ্যাঁ, এবং উদাহরণ সহিত আমি এটার ফলাফলগুলোকে ব্যাখ্যা করব, এবং কিছু সাজেশন আমি সামারাইজ করে দিব। এখন আপনি কি করবেন 1 নম্বর টপিক, এটা একমাত্র আপনিই জানেন। কিন্তু ইন্টুটা পড়ে যেন স্যার বুঝতে পারে যে আচ্ছা ওই ভদ্রলোক এটা লিখতেছে, সো আই উইল মার্ক অন দিস, আমি এর উপর ভিত্তি করে মার্কিং করব। আপনি যদি বলেন যে আমি সামনের প্যারাগ্রাফ গুলোতে ক্লাইমেট চেঞ্জের কারণটাকে বিশদ আকারে বর্ণনা করব এবং এর ফলাফলটাকে সামারাইজ করব এবং সাজেশন দিব, ওকে, আপনার পয়েন্ট তাহলে 3টা। কারণ দেখাবেন বড় আকারে, ফলাফলগুলো সামারাইজ করবেন এবং সামারাইজ করবেন কিছু সাজেশন, শেষ, ভালো কথা। আরেকজন বলল যে না ভাই, আমি সংক্ষিপ্ত আকারে পয়েন্ট আউট করব কি কি কারণে এটা ঘটতেছে, এর ফলাফলটাকে ব্যাপক আকারে দেখাবো এবং এর সাথে কানেকশন করে কিছু কি করব, আমি কিছু সাজেশন দিব। এখন অনলি ইউ নো, আপনি জানেন যে আপনি আসলে কি করবেন, আমি জানি না। কিন্তু আপনি যাই করছেন তাই আপনি কি করবেন, আপনি ইন্ট্রোডাকশনে বলে দিবেন। এটাই হলো গিয়ে ইস্যু। এই জায়গাটাতে কোনো কোনো ভুল করা যাবে না, ঠিক আছে? আপনার রাইটিং এর ইন্ট্রো পড়েই যেন স্যার বুঝতে পারে যে আচ্ছা বুঝতে পারছি, এই ভদ্রলোক এইগুলো লিখতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি এখানে দেখি। আমি বলতে পারি একটা কমন একটা সেন্টেন্স নিচ্ছি, ঠিক আছে, যে ফলোইং দা ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, ঠিক আছে, the pace at which climate change is taking place, the pace at which climate change has taking place um, has sorry has elevated significantly. আমি বললাম যে ফলোইং দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন দ্য পেস অ্যাট হুইচ ক্লাইমেট চেঞ্জ ইজ টেকিং প্লেস হ্যাজ এলিভেটেড সিগনিফিকেন্টলি। হ্যাঁ, আমরা কি লিখতে পারি? কনজিকুয়েন্টলি, কনজিকুয়েন্টলি, হ্যাঁ, আমরা কি বলতে পারি? উই আর উইটনেসিং, সরি উই আর উইটনেসিং না বলে বলতে উই আর এন্ডিউরিং, হ্যাঁ, যে whimsical nature of 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 what, of climate, ঠিক আছে, of climate, and we are enduring the whimsical nature of climate, এখানে দা হওয়া উচিত। we are enduring the whimsical nature of climate and এটুকু লিখলাম। হ্যাঁ, তারপর লিখবো কি, this essay will summarize, এই যে বলে দিচ্ছি, this essay will summarize, কি সামারাইজ করবে ভাই? this essay will summarize fundamental causes of climate change 1, যে এটা ক্লাইমেট চেঞ্জের মৌলিক কারণগুলো কি কি এটাকে আলোচনা করবে, সামারাইজ করবে, মানে অল্প করে বলবে। হ্যাঁ, তারপরে কি বলবো? তারপরে বলবো যে শো শো ইটস শো ইটস consequences with examples, show its consequences with examples, and offer offer pragmatic uh, recommend recommendations, ঠিক আছে, required to
কার্ভ ইটস ইম্প্যাক্টস। শেষ। আমি বলে দিলাম যে ভাই একটা কমন লাইন দিলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যেই গতিতে ক্লাইমেট চেঞ্জ ঘটতেছে এটা অনেক বাইরে গেছে গা। ফলশ্রুতিতে আমরা কি উই আর এন্ডিউরিং, আমরাও সহ্য করতেছি কি প্রকৃতির খামখেয়ালিপনাকে। এই এসেতে আমি সামারাইজ করব ফান্ডামেন্টাল কজেস অফ ক্লাইমেট চেঞ্জ। আমি দেখাবো ফলাফলগুলা কি এক্সাম্পল সহ, এবং বাস্তবসম্মত কিছু রিকমেন্ডেশন দেবো যেগুলো কিসের জন্য দরকার, এর ইম্প্যাক্টটাকে কমানোর জন্য দরকার। এই যে স্যার পুরা খুশি, আচ্ছা ওরা তো আমরা পুরো ক্লাইমেট চেঞ্জ বলে দিছি, ও আমাদেরকে বলছে ও কি কি করবে। তো একটা এসের জন্য আপনি যদি 3টা বড় বড় পার্ট এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারেন, আই থিঙ্ক ইটস এনাফ। ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দিস আপনি যারা কিছু করতে চান সেটা আপনি মেনশন করে দিবেন। সো ইন্ট্রোটা হতে হবে এইরকম। সো প্রথমটার ইন্ট্রো আর দ্বিতীয়টার ইন্ট্রো গিভেন দ্যাট টপিকের মূল থিম সেম হওয়া সত্ত্বেও কিন্তু সিগনিফিকেন্টলি ভ্যারি করতেছে। আমি এই কথাটা ভুল বললাম না ঠিক বললাম বলেন তো? ঠিক আছে দাদা, অবশ্যই ঠিক আছে। সো আজকের পর থেকে এই ভুলটাকে আমরা আর করবো নাই করবো না বলেন? না দাদা, চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবেন এই ভুলটা যেন আর কোনোভাবেই না হয়। একদম ধ্যার ধেরে মেরে যে ক্লাইমেট চেঞ্জ এট প্রেজেন্ট ইজ এ ভেরি বিগ ইস্যু, ঠিক আছে, উই আর এক্সপিরিয়েন্সিং মেনি প্রবলেমস বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, তারপরে এগুলা দিয়ে লিখবেন না। এগুলো আমি খুব অপছন্দ করি, আমি প্র্যাকটিক্যালি বলছি খুবই অপছন্দ করি এগুলা। আপনার লেখা হবে সব সময় টু দি পয়েন্টে। ওই যে দেখবেন নতুন 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 প্রেম পড়লে কি হয়, মানে গার্লফ্রেন্ড বা বয়, বাংলাদেশের মেয়েদেরকে তো আর বয়ফ্রেন্ড পটাইতে হয় না, ছেলেরাই পটে থাকে এমনিতে মেয়েদের প্রতি। দেখবেন ছেলেটা কি করে, তাকে পটানোর জন্য সবকিছু তাকে সেন্টার করে। সে কি ধরনের পারফিউম পছন্দ করতে পারে সেই পারফিউম মেখে যায়, সে কি ধরনের কালার পছন্দ করে সেই শার্টটা পরে যায়, ঠিক আছে। আবার দেখবেন রাত্রেবেলা মানে একদম অ্যান্টিবায়োটিকের ডোজের মতো, সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছো নাকি 8টা বাজে খাইছো নাকি 12টার সময়, এটা এভরিথিং দ্য বয় ইজ ডুইং is completely concentrated to the girl. সো আপনার ফোকাস সেটিংটা হচ্ছে ওই টাইপের, আপনি যা বলতেছেন, যা লিখতেছেন, যা ভাবতেছেন, যা কাটাকাটি করতেছেন, এভরিথিং সামহাউ উইল বি প্রজেক্টেড টুয়ার্ড দ্য টাইটেল। সো টাইটেল ম্যাটার করবে। আপনার টাইটেলকে কেন্দ্র করে আপনি আপনার রাইটিং তৈরি করবেন। আপনি যদি বলেন যে ভাই টপিক 1-এর ইন্ট্রো যদি আমি টপিক 2-তে ইউজ করি আমি 10-এর মধ্যে কত পাবো, আমি আপনার 10-এর মধ্যে 1ও দিব না। এন্ড দা ভাইস ভার্সা, 2-এরটা যদি 1 ইউজ করেন 1ও আমি দিব না। কিন্তু আপনি যদি 1-এরটা 1, 2-এরটা 2 ইউজ করেন 10-এর মধ্যে আপনাকে আমি 10 দেব। কারণ কি, হতে পারে আপনি এর চেয়ে আরো ভালো সেন্টেন্স লিখবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু দ্য ফার্স্ট থিং ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড সেটা হচ্ছে গিয়ে কি আপনি বুঝতে পারছেন যে আপনি কি লিখতে চাচ্ছেন, এবং সেটা আপনি আপনার এক্সামিনারকে কনভে করছেন যে স্যার আমি এই লিখবো, এখন আপনি আমার এর উপর ভিত্তি করে আমার মার্কিং করেন, আমার কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছি আমরা সবাই? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। এবার আমি একটা জিনিস বলি, তাহলে আমরা ইন্ট্রোটা বুঝে গেলাম যে হাউ টু ডেভেলপ এ ব্রিলিয়েন্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, সো আপনারা লিখবেন এগুলো নিয়ে। হ্যাঁ, তাহলে আমরা ইন্ট্রোটা বুঝে গেলাম। এবার এই ইন্ট্রোর মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে কি কোটেশন নিয়ে। শুনুন ভাই, আমি কি কোটেশন দিমু নাকি কোটেশন দিমু না, শোনেন। কোটেশন ইজ এ ব্রিলিয়েন্ট থিং, কিন্তু বাঙালির একটা খুব বাজে একটা অভ্যাস আছে। সেই অভ্যাসটা কি জানেন? তারা এক্সাম হলে নিজেরা তো পড়ে না, নিজেরা কোটেশন বানায়। দেখবেন খুব ক্রেডিট নিয়ে বলে আরে আমরা কত সফটওয়্যার টিচার কোটেশন বানাইলাম। ঠিক আছে, এটা খুব বাজে একটা কাজ। কেন বাজে একটা কাজ আমি সত্যি কথা বলি ভাই, আপনি যখন কোটেশন বানায় বানায় লেখেন, টিচাররা না বুঝে যে আপনি হুদে একটা কোটেশন বানাইছেন। কেন জানেন? কারণ হলো সক্রেটিস যদি ধরেন ডেমোক্রেসি নিয়ে কথা বলতে গিয়ে কোনো কোটেশন দিয়ে থাকে আর আপনি সেটা কপি করতে যান, তাহলে মনে রাখেন আপনি যদি নেহায়েত খুব ব্রিলিয়েন্ট বা মেধাবী স্টুডেন্ট না হন, সক্রেটিসের মতো ওয়ার্ড চয়েস করে আপনি কোটেশন বানাতে পারবেন না। এটা হলো কমন ব্যাপার স্যাপার। তো টিচার তো বহু বছর ধরে পড়ে এবং পড়ায়, তো উনি আবার দেখলে বুঝে ও আচ্ছা হেতে আবার খুশি করার জন্য কোটেশনটা সে নিজে নিজে বানাইছে। তো আপনার যদি কোটেশন বানানোর ক্ষমতা থাকে আপনি, সরি, আপনার যদি থাকে কোটেশন মুখস্থ থাকে তাহলে কোটেশন দেন, আর না পারলে হুদাই আপনি কোটেশন দিয়েন না। এটা হয়ে যাবে কিরকম জানেন, ওই গ্রীষ্মকালে শীতকালের মেকআপ করার মতো, কিংবা শীতকালে গ্রীষ্মকালের মেকআপ করার মতো। সো ওটা আমার করার কোনো প্রয়োজন নাই, আপনি ন্যাচারালি বিউটিফুল থাকেন। ঠিক আছে, এটা একটা বিষয়। হ্যাঁ, আপনি খুব মেধাবী, খুব অ্যাডভান্স ওয়ার্ড দিয়ে কোটেশন বানাইতে পারেন ভাই, সেটা আপনার ইচ্ছা, আপনি যা মন চায় করেন, কিন্তু আমি বলবো কোটেশনটা ইউজ করবেন লজিক্যাল ওয়েতে,
এবং বানায়া দিবেন না দয়া করে, একদম সুন্দর করে দিবেন, এবং যেই ব্যক্তির নামে দিবেন তার নাম যেন কোনো ভুল না হয়, এবং এমন কোনো ব্যক্তির নাম দিবেন না দ্য পার্সন হু ইজ হাইলি ডিবেটেড পার্সন, তাও দিবেন না। ইভেন ইভেন কোনো কোটেশন অবতারণা করবেন না যেই কোটেশনটা দিলে লেখার মানটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, ঠিক আছে? এই কথাটা কেন বললাম আমি ক্লিয়ার করতেছি, শোনেন। ধরেন আপনি ক্লাইমেট চেঞ্জের দ্বিতীয় টপিক নিয়ে লিখতেছেন, আফটার ম্যাথ এন্ড সাজেশন। এখন আপনি মনে করেন কোটেশন দিচ্ছেন কিরকম জানেন? আপনি মনে করেন বলছেন যে গ্রেটা থুনবার্গ বলেছে ক্লাইমেট চেঞ্জ খুব বিপজ্জনক একটা ব্যাপার। ক্লাইমেট চেঞ্জ খুব বিপজ্জনক একটা ব্যাপার, এটা কোনো কোটেশনের জাতের মধ্যেই পড়ে না। কোটেশন হতে হবে একদম টু দি পয়েন্টে। কোটেশন হতে পারে কিরকম জানেন? যেমন ধরেন আপনি কোনো ব্যক্তি মনে করেন ইউএন এর জেনারেল সেক্রেটারি, যিনি মহাসচিব, উনি মনে করেন তার কোন স্টেটমেন্টে বলছে যে উই মে লুজ, না মনে করেন লিখলাম যে about 200 million people will be displaced unless steps are taken to tackle climate change. এই যে একটা সুন্দর কোটেশন, মানে খুব ডিভাস্টেটিং একটা আফটারম্যাথ হইতে পারে যে 20 কোটি লোক মানে 200 মিলিয়ন লোক আপনার বাস্তুচ্যুত হয়ে যেতে পারে। ওই ধরনের ক্ষেত্রে আপনি একটা কোটেশন আনতে পারেন আফটারম্যাথ নিয়ে যখন আলোচনা করতেছেন, হতে পারে, ঠিক আছে? সো আপনি যেটা করবেন, আপনি খুব র্যান্ডমলি না গিয়ে খুব কমন ভাবে ইউজ করা যায় এইরকম 8-10টা কোটেশন আপনি মুখস্থ করে নিতে পারেন, এবং ওই কোটেশন গুলাই আপনি কি করতে পারেন, ঘুরে পেঁচে সব জায়গাতে ইউজ করতে পারেন, ঠিক আছে? আর কোটেশন দিলে যে লেখার মান খুব বেশি ডেভেলপড হয়ে যায়, সেটাও কিন্তু কোনোভাবেই সত্য না। সো পড়তে হবে খুব স্মার্ট ভাবে, যেন আপনার লেখা দেখে স্যার মার্ক দেওয়ার জন্য আগ্রহী হয়, ঠিক আছে? এবং গ্রেটা থুনবার্গ তো বলছেই যে ক্লাইমেট চেঞ্জ খুব ডেঞ্জারাস একটা জিনিস। এইটা কোটেশনে আইনে আসলে কোনো ভ্যালু অ্যাড করে না। আমরা অনেকেই মনে করি যে কোটেশন আনলে মনে হয় টিচাররা খুব খুশি হয়, না। টিচাররা বুঝে ভাই কোন কোটেশনটা কতটুকু রেলেভেন্স আপনার রাইটিং এর সাথে। হুদাই একটা কোটেশন আপনি আনছেন, এটা আসলে কোনো কামই লাগে না, এটা আপনি করবেন না, ঠিক আছে? আর যদি আপনি এমন কোন কোটেশন পেয়ে যান, অল ইনক্লুসিভ একটা কোটেশন, সেক্ষেত্রে আপনি ইন্ট্রোডাকশন দেওয়ার আগেই একটা কোটেশন দিয়ে দিবেন। এটা একটা ভালো একটা আইডিয়া করতে পারেন, এবং এটা কিন্তু আমি খুব প্রেফার করি। তবে এই ধরনের কোটেশন আনার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে টপিকের সাথে যেন খুব সুন্দরভাবে কানেক্টেড হয়, ঠিক আছে? যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনি একটা কোটেশন মুখস্থ করতে পারেন, মানে একেবারে কয়েকটা কমন কোটেশন। এর বাইরে গিয়ে অজস্র কোটেশন শিখতে মাথা নষ্ট করার দরকার নেই ভাই। আপনি লিমিটেড নাম্বার অফ কোটেশন শিখবেন, সেটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই বলেন? জি দাদা, বুঝা গেছে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে ভালো করে কয়েকটা কোটেশন পড়ে যাব, ঠিক আছে? যেমন ধরেন এই মুহূর্তে যদি আমি আপনার চিন্তা করি যে আমার কোটেশনটা নিয়ে কি হইতে পারে, মানে কি কি টপিক নিয়ে কোটেশন মুখস্থ করা উচিত, ঠিক আছে? সেক্ষেত্রে কি হতে পারে? একটা হতে পারে যে আমাদের যে সাউথ এশিয়ান জিওপলিটিক্স, এই জিওপলিটিক্সে আমাদের ইনস্টেবিলিটি কি ধরনের সমস্যা হতে পারে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার এদের জন্য। এই ধরনের একটা কোটেশন বের করে মুখস্থ করতে পারেন। কারণ কি, এটা কিন্তু মোটামুটি এই অঞ্চলের স্ট্র্যাটেজিক ডিসকাশনে যে কোনো জায়গাতে র্যান্ডমলি আপনি ইউজ করতে পারবেন একটা। 2 নম্বর কি হতে পারে, স্ট্রাকচারাল রিফর্ম নিয়ে প্রচুর কথা হচ্ছে, মানে ডক্টর ইউনূসের টপিক কথা আসলেই কথা আসছে যে সংস্কারের আসলে কি হইলো, কতদূর হইলো। তো স্ট্রাকচারাল রিফর্ম না হলে কি হইতে পারে, আর হইলে কি হইতে পারে, এই মর্মে আপনি দুইটা বা একটা কোটেশন পড়লেই পড়তে পারেন। সো আপনাকে এই জিনিসগুলো এনশিওর করতে হবে যে এই মুহূর্তে প্রশ্ন যিনি বানাবেন তার সাইকোলজিতে কি ঘুরতে পারে, ঠিক আছে? সো এইরকম টাইপের সেন্টার করে আপনি কয়েকটা কোটেশন পড়ে যাবেন, ঠিক আছে? এটাই আপনার জন্য এনাফ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সো এই হলো গিয়ে কোটেশনে এর বাইরে আমাদের আর কোনো আলোচনা করতে হবে না। আপনি আপনার মতো করে পড়বেন যে কয়টা কোটেশন পড়তে চান, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এটা আমার একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আমি যখন কোনো ফোকাস রিডিং লিখি, আমি নির্ধারণ করে নিই যে ভাই আমি 2 পৃষ্ঠা লিখবো, আমি বেশি লিখুম না। আমি চেষ্টা করি কি জানেন, ইন্ট্রোডাকশনটা আর কনক্লুশনটা সবার আগে লিখে ফেলতে। কারণ সত্যি কথা বলতে গেলে আমি একসময় প্রচুর লিখতাম, এবং আমার লেখার উপরে কন্ট্রোলটা আছে যে আমি এইটুকু লিখবো, মানে এইটুকু লিখবো, এর বেশিও লিখবো না,
বা বলতে পারেন এর কমও আমি লিখবো না। আমি যতগুলো ব্যাংকে রিটার্ন দিছি আমি কোনোদিনও কোনোভাবে এক পেজও ভুলবশত বাদ দিয়ে গেছি বা ধরেন লিখতে গিয়ে লিখতে পারি নাই, কাটাকাটি করছি, এমন কিছু হয় নাই। আমি টোটাল ব্যাংকের পরীক্ষাতে আমি কোনোদিন একটা লাইন সম্পূর্ণ কাটি নাই। আমি খুব কম লিখার লোক এবং কমের মধ্যে আমি কাজ করে অভ্যস্ত। ঠিক আছে, সো এটা আমার বলতে পারেন একটা দক্ষতা। সো আমি যেটা করতাম যে আমি ইন্ট্রোটা সুন্দর করে লিখেই কনক্লুশন লিখে ফেলতাম। এটা একটা বাজে একটা অভ্যাস যদিও, বাট এটা আমি করতাম, কিন্তু এটা আমি করতে দিব না আপনাদেরকে, কারণ এটা আপনি রিস্ক থাকবে যে, কারণ আপনি যদি এনশিওর না করতে পারেন যে কত পেজ লিখবেন, এটা কিন্তু একটা বিশাল বড় ঝামেলা। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আমি একটা জিনিস বলি শোনেন। তো আপনি ইন্ট্রোটা বুঝলেন, কোন তারপর হচ্ছে কোটেশনের ব্যাপারটা বুঝলেন। এই কোটেশনের পরে আমরা আপনাদেরকে বলবো আরো একটা মজার জিনিস, সেটা হচ্ছে কি জানেন, আপনি একটা ক্রনিকেল মুখস্থ করতে পারেন। ক্রনিকেল, হ্যাঁ, যে কিরকম ক্রনিকেল জিনিসটা কিরকম বলেন তো? এটা হচ্ছে কি রেকর্ডস রাখা, যে আপনি যেই টপিক নিয়ে লিখতেছেন তার একটা হিস্টোরিক্যাল মেনটেন করা, মানে ঘটনা প্রবাহ মেনটেন করা, ক্রনিকেলস। এই বিষয়টা গল্প করি, শো অফ করার জন্য, রাগ করেন না। সেটা হলো আমি আমার জীবনে অজ্ঞা বিসিএস দিছিলাম। ঠিক আছে, অজ্ঞা বিসিএস 38 বিসিএস। তো 38 বিসিএস এ যখন আমি রিটেন দিতে যাই, আমার চুল তখন লাল করা ছিল, বুঝছেন? তো ইংলিশ পরীক্ষার দিন আমি ঢুকবো, তো তো আমার চেক করে আর পছন্দ হয় না যে এটা বিসিএস পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, ক্যান্ডিডেট চুল মুল লাল করে, এবার কেমন পরীক্ষার্থী। তা আমি একটু রাফ এন্ড টাফ ছিল অভ্যস্ত, কারণ আমি আমার দিক থেকে কারেক্ট। তো স্যার আমার চেক টেক ঢুকে দিয়েছে। তো আমার আচার আচরণ দেখে মনে হয় যিনি পরীক্ষা হলে ছিলেন উনি স্যাটিসফাইড ছিলেন না, যে এ কি আসলে ক্যান্ডিডেট। দেখে তো মনে হচ্ছে না, কার্গো প্যান্ট একটা পরছি, আমেরিকান ইগলে, ঠিক আছে, গেঞ্জি একটা পরে পরীক্ষা হলে গেছি। তা আমি সবসময় পরীক্ষা হলে এইভাবেই যাই, একটু আনকমন ভাবে যাই। তো পরে টিচার আমাকে অনেকক্ষণ ধরে মার্ক করতেছে, দেখছি যে আমি দুর্দান্ত লিখতেছি প্রশ্ন পাই, বুঝছেন? তো স্যার যখন আমার ওই যে আমাদের খাতায় করে সাইন করতে হয় না, ঠিক আছে, এরকম ব্যাপার আছে না? হুম। জি ভাইয়া। তো সাইন করতে এসে বলে যে ক্যান আই সি ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। আমি বলি স্যার ইয়েস সার্টেনলি, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার সন্দেহ হতে পারে, তাই না? তো উনি তখন আমার অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে বলতেছে যে যে কই আপনি কিছু লেখেন নাই। আমি বলি, স্যার আমি স্যার সেকেন্ড পেপারটা আগে লিখছি, তা আমাদের পরীক্ষাতে আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে, বুঝছেন? তো স্যার আমার রচনাটা 2 মিনিট দাঁড়ায় পড়লেন। তো ভগবান আশীর্বাদে আমি ভালো লিখতে পারি নাই। তো 2 মিনিট পরে উনি বললেন যে ভেরি নাইস প্রেজেন্টেশন, খুবই সুন্দর প্রেজেন্টেশন করছেন আপনি। তো আমি পরে ওই বিসিএস এ ভাইভাতে বাদ পড়ে গেছিলাম। আমার 28 দিন আগে ডিভোর্স হয়েছিল, আপনাদেরকে বলছিলাম, মেন্টালি আই ওয়াজ কমপ্লিটলি ডিভাস্টেটেড। তো হোয়াট এভার, যেটা ফেল করছি সেটা ফেলই করছি, তাই না? তো এই কথাটা শেয়ার করলাম এই কারণে যে আমি কি করছি জানেন, আমি যখন রচনাটা আমি লিখতেছি, আমি ইন্ট্রো দিছি, ইন্ট্রো দেওয়ার পরে ডান পাশে একটা লম্বা একটা টেবিল বানাইছি। ওই টেবিলে রোহিঙ্গাদের আপনার মানে মিয়ানমার যে স্বাধীন হয়েছে তার আগের থেকে শুরু করে মিয়ানমারে যে 3 ধরনের কার্ড দেওয়া হয়েছে, এর মধ্যে রোহিঙ্গার একটা কোনো রকমের কার্ড পায় নাই, একদম সাল দিয়ে 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 মেনশন করছি। ঠিক আছে, 8-10টা ঘটনা। তো স্যার দিয়ে খুশি, উনি নিজেই খুশি, ওয়াও এত সুন্দর প্রেজেন্টেশন। তো আপনি তো কি করবেন, পরীক্ষা হলে যাওয়ার আগে আপনার ডেডিকেশনটা তো ওই রকম, ঠিক আছে, যে কিছু টপিক আছে যেগুলো মোস্ট বার্নিং টপিক, ওই টপিক গুলার ডেটা আপনি ক্রোনোলজিক্যালি মুখস্থ করে ফেলবেন। যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতে গেলে কিন্তু আপনার যে সকল কপ গুলা, মানে কনফারেন্স অফ পার্টি গুলো, খুব বড় বড় কনফারেন্স অফ পার্টি, তাও ইউএনএফসিসির যে ফ্রেমওয়ার্ক গুলো তৈরি হয়েছে বা কোন সময় কোন প্রোটোকল গুলো নেওয়া হয়েছে, আপনি কিন্তু চাইলেই এটা কি করতে পারেন, এটা ক্রোনোলজি বানিয়ে নিতে পারেন, ঝোপ বুঝে কোপ মেরে দিবেন। তো আমি আমার পরীক্ষা হলে কি করতাম, এই জিনিসগুলো খুব সুন্দর করে মেনটেন করতাম। এটা বলতে পারেন যে আমার একটা, মানে কি বলবো, যে এটা একটা আমার একটা বায়াসনেস বলতে পারেন, ঠিক আছে, যে যে কোনো একটা কিছুতে টিচারকে ইমপ্রেস করার জন্য আহ, কি বলে, যে তাকে ইমপ্রেস করার জন্য সর্বোচ্চটুকু, ঠিক আছে, সর্বোচ্চটুকু এনশিওর করা। আমি আমাকে একটা মিনিট জাস্ট সময় দেন, আমি একটু চেক করি ইফ আই ক্যান ফাইন্ড আউট ওয়ান আর্টিকেল লাইক দিস, ঠিক আছে, কারণ আমরা তো অনেক গ্রুপে ক্লাস টেস্ট নিছি, আমরা জাস্ট একটু দেখি। আমাকে একটা মিনিট সময় দেন, একটু সময় দেন, ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি দেখতেছি, দাঁড়ান, হ্যাঁ? একটু সময়, একটু দাঁড়ান।
একটু সময় দেন, ঠিক আছে? এইখানে তো পাই নাই মনে হইতেছে। একটু দাঁড়ান ভাই, আমি নেট নিচ্ছি। অনেক আগের ব্যস্ত কবে না পড়াইছি মনে থাকে না। আর কত বড় না। না, পাইতেছি না, হোয়াটএভার, যাই হোক, সমস্যা নেই। তো আমরা মূল কথায় ফিরে আসি। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সব সময় কি করবেন, এরকম একটা ক্রোনোলজি মেনটেন করতে পারেন। যদি আপনার হাতের লেখার স্পিডে ব্যাপারটা কুলায়, না কুলালে তো কিছু করার নেই আমার, ঠিক আছে? তো আমি যেটা করতাম কি জানেন, আমি একটা ক্রোনোলজি সবসময় এরকম ভাবে মেনটেন করতাম পরীক্ষা হলে, ঠিক আছে? সো আপনি চাইলে একটা ক্রনিকলস তৈরি করতে পারেন। যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জ খুব কমন একটা টপিক, এটা নিয়ে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে? তো আপনি ধরেন সাল দিয়ে দিয়ে 10 থেকে 15টা টপিক আপনি নিতে পারেন। অমুক সালে কোয়েটা প্রোটোকল নেওয়া হয়েছে, অমুক সালে হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে আপনার প্রোটোকলটা নেওয়া হয়েছে, ভিয়েনা প্রোটোকলটা নেওয়া হয়েছে, অমুক সালে কপে হচ্ছে আপনার প্যারিস এগ্রিমেন্টটা করা হয়েছে, অমুক সালের কপে হচ্ছে আপনার হচ্ছে কি বলে মন্ট্রিল প্রোটোকলটা নেওয়া হয়েছে, ঠিক আছে? কয়েকটা জিনিস নিয়ে নিতে পারেন। তাহলে আপনি বললেন যে টেবিল ওয়ান থেকে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকগুলো পদক্ষেপে নিছে, সো ইটস এ গুড সাইন, এরকম বলতে পারেন। সো ইন্ট্রোডাকশন, ক্রনিকল, তারপর হচ্ছে কোটেশন, এই 3টা বিষয় কি বুঝতে পারছেন? জি দাদা। হ্যালো। দাদা আগের ক্লাসের কোনো একটা রেডিমেড মানে যেটা আগে আপনি কমপ্লিট করছিলেন এরকম কোনো ফোকাস যদি আমাদের দেখান তাহলে একটা পাচ্ছি না, আমি instant চেষ্টা আইডিয়া করতেছি। পাওয়া যায় আর কি কারেন্ট টপিকের আমি উপরে। লিখে দেখাবো, সমস্যা নেই, আমি লিখে দেখাবো। আমি তো আজকে বেসিক ডিসকাশন করছি, তাই না? বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন ভাই। জি দাদা। এতটুকু বুঝছি দাদা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্রনিকলস এর বিষয়টা গেল। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যে ক্রনিকল বানাবো, অজস্র টপিক, আমি কয়টা ক্রনিকল বানাবো? না ভাই, আপনি এত ক্রনিকল বানাবেন না। আপনি ম্যাক্সিমাম 5টা বাছাই করা টপিকের উপর ক্রনিকল নিতে পারেন, যেন আপনার কি হয়, যদি লাইগা যায় এরকম সিস্টেমে, ঠিক আছে? এখন ক্রনিকল বানানোতে সিগনিফিকেন্স পেতে পারে কোনটা, মনে করেন ক্লাইমেট চেঞ্জ আপনার সিগনিফিকেন্স পাবে, ঠিক আছে? তারপর আমাদের বাংলাদেশে মনে করেন যে স্ট্রাকচারাল রিফর্মের উপরে একটা আপনি চাইলে একটা ক্রনিকল চিন্তা করতেই পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে কিরকম, যেমন একটা জিনিস বলি, এই যে আমাদের বর্তমান ইস্যুতে, হ্যাঁ, ডক্টর ইউনূস আসার পরে কি কি মেজর মেজর স্টেপস নেওয়া হয়েছে, এগুলো দিয়ে কিন্তু আপনি একটা ক্রনিকলস বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? যে অমুক তারিখে ডক্টর ইউনূস এই ডিসিশনটা ইম্পোজিশন করেছেন, অমুক তারিখে এই লটা উনি পাশ করেছেন, অমুক তারিখে উনি এটা করেছেন, ঠিক আছে? এই একটা বিষয় হতে পারে। তারপর কি হতে পারে, ইকোনমি, ফাইন্যান্সিয়াল বা ব্যাংকিং সেক্টর কি হতে পারে, বিগত এই 9-10 মাসে আমাদের মেজর বা অর্থনৈতিক কি কি ডিসিশন এসেছে, এই বিষয়গুলো কিন্তু আপনি দিয়ে একটা ক্রনিকল বানাতে পারেন। সো আপনি যেটা করবেন, এরকম 4টা বা 5টা টপিকের উপর ক্রনিকল বানাবেন। যদি লাইগা যায় ভালো, না লাগলে আমার কিছু করার নাই, আই এম সরি, ঠিক আছে? কিন্তু ওই তথ্য তো আপনার কোনো না কোনো ভাবে কাজে লাগবে, তাই না? সো কোনোভাবে তথ্য তো মিস হবে না, ঠিক আছে? সো এই হলো গিয়ে কথা। সো আমরা কি বুঝলাম তাহলে? আমরা ইন্ট্রোটা বুঝলাম, আমরা বুঝলাম ফোকাসিং এর 3টা পার্ট থাকবে, ইন্ট্রো, বডি এবং কনক্লুশন। ইন্ট্রোতে আমি যা বলবো, কনক্লুশন আমি তাই লিখবো। আর বডিতে কি হচ্ছে আমি মেইনলি তুলে ধরবো বিস্তারিত ভাবে যে কি লিখতেছি। তো ইন্ট্রোতেই আমি মেনশন করে দেব যে ভাই আমি কি লিখতেছি, যেন আমার ইন্ট্রো পড়ে আমার স্যার বুঝতে পারে একটা বিষয়, ঠিক আছে? আর একটা বিষয় কি, কোটেশন। আমি 8 থেকে 10টা কোটেশন মাথায় রাখবো, একদম মোস্ট ফ্রিকুয়েন্ট টপিকের উপরে, যদি লেগে যায় আমি ইউজ করব। ক্রনিকলটাও 4 থেকে 5টা টপিকে আমি ক্রনিকল বানাবো, যদি লেগে যায় আমি ইউজ করব। কারণ বেশি ডাটা আমার পক্ষে মুখস্থ রাখা কোনোভাবেই সম্ভব না, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। বিষয়টা কি বুঝতে পারছেন আমার কথা? জি দাদা। ওকে, কিন্তু দাদা প্রায় সবাই তো বলে যে হিউজ ডাটা দিতে হয়, তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। পুরোপুরি একটা বায়াস তথ্য ভাই, হিউজ ডাটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি ডাটা দিবেন কম্পারেটিভ অ্যানালাইসিস করে, এটা নিয়ে আমাদের পরের ক্লাসে কথা হবে, ডাটা, গ্রাফ, রেফারেন্স, এগুলো নিয়ে। হিউজ ডাটার কোনো কারণ আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না।
কি বললাম বুঝতে পারছেন? উই হ্যাভ সিন সেভারাল ফ্রেন্ডস যারা প্রচুর পরিমাণে এটা মুখস্থ করছে, কাজের কাজ কিছুই হয়নি। এত ডেটা মুখস্থ করার কোনো কারণ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখন আপনার যদি ওদের কথা বিশ্বাসযোগ্য হয় আপনি ওদেরটা ফলো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা যেটা দরকার সেটা আমি মেনশন করবো, এর বাইরে আমি যাব না। কারণ ফোকাস সেটিং মানে কি, আমাকে ফোকাসড থাকতে হবে, ঠিক আছে? ওকে জি দাদা, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে, বাই। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে আপনার গ্রাফ, তারপর হচ্ছে কম্পারেটিভ ডাটা, আর হচ্ছে রেফারেন্স। তারপরে 3 নম্বর ক্লাসে গিয়ে আমরা হচ্ছে ওই সরাসরি টপিক ধরে ফোকাস সেটিং নিই, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে দেখবেন 250 ওয়ার্ডের প্লাস মাইনাস হবে, একটা আর্টিকেল আমরা তৈরি করে দেখাবো, ঠিক আছে? বাই বাই।